করেছে জামাতের নেতা কর্মীরা। জামাতও কি তাহলে আইনের শাসন মানছেন না? আজকে একটা চমক হলো কি, যে তারেক জিয়া 4টি চাঁদাবাজির মামলা, যে মামলাগুলো বাতিল করে দিয়েছিল হাইকোর্ট, রাষ্ট্রপক্ষ বলছে যে এই যে 4টি মামলা বাতিল করা হয়েছে এবং সেই রায় সঠিক হয়। নাগরিক সমাবেশে বক্তব্যের পর গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগ উঠেছে। বক্তব্য শেষ করে সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার উপর চড়াও হন কয়েকজন। এই ঘটনায় মামলা করব এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। অন্তর্বর্তী সরকারের পেছনের মূল শক্তিটি কে? কে পেছন থেকে সবকিছু কলকাঠি নাড়ছে? ডাক্তার শফিকুর রহমান, আর তিনি জামাতের আমির নন, তিনি সরকারের প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টিয়ারিং তার হাতেই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। অবৈধ ক্ষমতার দখলদার ডক্টর ইউনূস সারেন্ডার করেছেন, তিনি সরে যেতে চান তার ক্ষমতা থেকে। প্রিয় দর্শক, কাপাকাপি শুরু হয়ে গেছে ইউনূস শিবিরে। ব্যক্তিগতভাবে ভীষণ নার্ভাস হয়ে গেছেন ডক্টর ইউনূস। কত আশায় দেশবাসীকে কত আশ্বাসের বাণী শুনিয়ে তিনি ক্ষমতা দখল করলেন, কিন্তু কি হলো? ব্যবসা বাণিজ্যে ধস, গার্মেন্টসে ধস, ফ্যাক্টরি জ্বালায় পোড়ায় দেওয়া হলো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অপমান করা হলো, পুরো শিক্ষা ব্যবস্থায় ধস নামানো হইলো, অটোপাসের ব্যবস্থা করা হলো। আজকে নতুন বছর বই দিতে পারতেছেন না। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম তলানিতে, মানুষ রাত হলে রাস্তায় বেরোতে সাহস পায় না। অর্থনীতি সব সূচকে বাংলাদেশ এখন নিম্নগামী। ডলারের আর টাকার যে বিনিময় হার, সেটাও ডলার অনেক স্ট্রং হচ্ছে, টাকার মান ফল করতেছে, কোথাও কোনো সাফল্য নেই। আপনি বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন নিপীড়ন করছেন, কোথাও নাই। এবং এখন কিন্তু আওয়াজ দিচ্ছে যে ক্ষমতা ছেড়ে আমি আমার আগের কাজে ফিরে যাব, সেই ভিক্ষুকের মতো আর কি। বাংলাদেশের 12টা বাজিয়ে তিনি আজকে চলে যাওয়ার কথা বলছেন। সম্প্রতি তিনি একটা মিটিং করেছেন এই ছাত্র সমন্বয়কদের সাথে, সেখানে তিনি বলেছেন যে তোমরা একটা নতুন প্রধান উপদেষ্টা খুঁজে নাও, আমি আর পাচ্ছি না। কি মামাবাড়ির আবদার আর কি, মানে দেশটার 12টা বাজায় এখন উনি ছাত্র সমন্বয়কদের বলছে আমি পারছি না। তার কাছের কিছু মানুষের সাথে আমার যোগাযোগ আছে, আমার কথা হয়, তো তারাই আমাকে বলেছে যে ডক্টর ইউনূস ভীষণ নার্ভাস হয়ে পড়েছেন। তিনি এখন মাঝে মধ্যেই প্রলাপ বকছেন, স্বগতোক্তি করছেন। তিনি বলছেন যে আমার উপদেষ্টা পরিষদ গঠনটা ঠিক হয়নি, আমি যদি সব দল নিয়ে এই একটা জাতীয় সরকার করতাম, সবাই মিলে 1-2 বছরের মধ্যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার করে আমরা যদি একটা নির্বাচন দিতে পারতাম। আবার তিনি কখনো বলছেন যে আওয়ামী লীগকে এভাবে নির্যাতন করলাম, এটা বোধহয় ঠিক হলো না, যে এরকম নানা রকমের কথা বলছেন। আবার বলছেন এই যে ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নিলাম, এটা নিয়েও তিনি চিন্তিত। তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে ইনডাইরেক্টলি থ্রেট করেছিলেন যে উনি 7 সিস্টারকে আনরেস্ট করে দিবেন আর কি। তো এখন কি অবস্থা তার? এই যে কয়দিন আগে দেখলাম যে ভারতীয় রাষ্ট্রদূতের বাসায় গেছেন এবং সেখানে 1 ঘন্টা তিনি 1-to-1 মিটিং করেছেন। আমি কখনো দেখি নাই বাংলাদেশের কোনো সরকার প্রধান কোনো দেশের রাষ্ট্রদূতের বাসায় গিয়ে 1-to-1 1 ঘন্টা মিটিং করেছে। বাসায় যেতে পারে যদি কোনো বিশেষ প্রোগ্রাম থাকে, বা কখনো কখনো এই যে কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে শোক বইয়ে স্বাক্ষর করে, সেটা একটা প্রোটোকল, সেটা যায় আবার চলে আসে। কিন্তু সেই গোপন মিটিং, এবং তিনি মিটিংয়ে সারেন্ডার করেছেন। হি সিম্পলি সারেন্ডার টু দ্য ইন্ডিয়ান হাই কমিশনার ইন বাংলাদেশ। তিনি সারেন্ডার করেছে। আর কথায় কথায় তিনি বলেন যে ভারতের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সেখানকার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমার সোশ্যাল বিজনেস নিয়ে পড়াশোনা করা হয়। কিন্তু আবার ইনি প্রতি মুহূর্তে মানে সুযোগ পেলে ভারতকে একার দেখে নিয়েছেন, ভারতকে তা অ্যাটাক করবে, ভারতের সাথে যুদ্ধ বাঁধাবে, পাকিস্তানের সাথে তিনি সখ্যতা শুরু করছেন, ভারতকে সব কিছুতে সাইড করার চেষ্টা করছেন। ভারত কিন্তু তাদের এই ট্রাপে পা দেয় নাই। ভারত একবারও বলে নাই যে বাংলাদেশকে আক্রমণ করবে বা হেই করবে সেই করবে। ভারত তার খেলাগুলো কিন্তু ঠিকই খেলছে। একটা বিদ্রোহী আরাকান বাহিনী, আপনি তার সাথেই পারতেছেন না, আপনি ভারতের সাথে কি যুদ্ধ করবেন? ভারত বিভিন্ন সাপ্লাই প্রোডাক্ট নিয়ে, এই যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আমরা ভারত থেকে ইম্পোর্ট করি বাংলাদেশে, সেগুলোর সাপ্লাই নিয়ে কিন্তু মাঝে মধ্যেই ঝামেলা করতেছে। ভারত জানে যে বাংলাদেশকে কোথায় টাইট দিতে হয়। আর ইউনূস, আমি অনেক আগে একটা এপিসোডে বলেছিলাম যে ইউনূসের মতো লোকরা হলো খুব স্বার্থপর। এরা আপনার এক হাত গলায় রাখবে আর এক হাত পায়ে রাখবে। যখন প্রয়োজন হবে এদের স্বার্থের জন্য এরা আপনার পায়ে ধরবে, আবার স্বার্থ ফুরালে এরা আপনার গলাটা চেপে ধরবে। এরা ভারতের সাথে এই স্ট্র্যাটেজি নিয়ে, তার কিছু উপদেষ্টাও আছে, ভারতকে এই করবে, বাংলাদেশের ম্যাপ অনেক বড় করে ফেলবে, ভারত দখল করে ফেলবে, কলকাতা 4 দিনে দখল করবে, সেখান থেকে আমেরিকা দখল করবে। এই যে উদ্ভট একটা এখন কিন্তু পুরো কাপাকাপি শুরু হয়ে গেছে, মানে ইজ আনবিলিভেবল। আপনি গত 4 দিনের সমন্বয়কদের তেমন কোনো কথা শুনছেন? এই যে আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা, আরও কত কত উপদেষ্টা, তাদের কোনো আওয়াজ শুনছেন? সবাই
কিন্তু দোয়া ইউনূস পড়া শুরু করছে। যাই হোক, আপনারা আমার চাইতে অনেক বেশি ভালো জানেন, আপনারা দেশের খোঁজ রাখেন, কিন্তু আজকে যে শিরোনামটা দিয়েছি আমার এই এপিসোডে, আমি আবারও সেই আমার একটা সমস্যা বা এটাই হয়তো নিয়ম যে আমাকে যারা সব বিভিন্ন তথ্য দেন তাদের প্রতি আমি দায়বদ্ধ যে আমি এই আইডেন্টিফাইড হওয়ার মতো কিছু বলবো না। তো বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, যাকে এক নামে আপনারা সবাই চেনেন এবং যিনি ব্যক্তিগতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন অন্যতম সমর্থক, ডক্টর ইউনূসের সমর্থক, তিনি ব্যক্তিগত আলাপচারিতায় একজন আইনজীবীকে বলেছেন, ডক্টর ইউনূস ইজ ফিনিশড, হি ইজ ডেড, উই আর ওয়েটিং ফর হিজ ফিউনারেল, কোট আনকোট। তার মানে ডক্টর ইউনূসের সময় শেষ, রাজনৈতিকভাবে সে ব্যর্থ, সে মৃত, আমরা তার সৎকারের অপেক্ষায় আছি, তার মানে তার বিদায়ের অপেক্ষায় আছি। এই যে স্টেটমেন্টটা, এবং যিনি বলেছেন তিনি ইউনূসের একজন খুব বড় ওয়েল উইশার, এবং তিনি এই যে ইউনূসের এই প্রক্রিয়া, আমার বিশ্বাস যে এই সব কিছুর সাথে তার একটা সায় ছিল, গ্রিন সিগন্যাল ছিল, কারণ তিনি পশ্চিমা একটা দেশের খুব বিশ্বস্ত একজন মানুষ। তো এই একটা স্টেটমেন্টের মধ্য দিয়েই আজকে ইউনূসের অবস্থা বোঝা যাচ্ছে, এবং ইউনূস এখন ছেড়ে দে মাকে দেওয়াছি, হি রিয়েলি ওয়ান্টস টু গো, কিন্তু তার প্রস্থান, তার সেফ এক্সিট, এই বিষয়গুলো এখনো অমীমাংসিত। ইটস নট দ্যাট ইজি। অন্তর্বর্তী সরকারের পেছনের মূল শক্তিটি কে? কে পেছন থেকে সবকিছু কলকাঠি নাড়ছে? এবং অনেকেরই ধারণা যে জামাতে ইসলামী বর্তমান সরকারের মূল নিয়ামক শক্তি, শিবির সবকিছুর সঙ্গে জড়িয়ে পড়েছে। মানুষের এই যে ধারণা, সেই ধারণাটির স্পষ্ট একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, বা যেভাবেই হোক বেরিয়ে পড়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে। ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কদিন আগেও বেশ পজিটিভ ধারণা ছিল। তিনি বিজ্ঞান মানুষকে চিন্তাভাবনা করে থাকেন, সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। জামাত ক্ষমতায় গেলে একটি আধুনিক মডারেট ইসলামিক কান্ট্রি হিসেবে গড়ে তোলা হবে, নারীর স্বাধীনতা দিবে এবং আরো অনেক কিছু। এমনকি ৭১ সম্পর্কেও তিনি মাঝে প্রসঙ্গ করে বলেছেন যে জামাতে ইসলামী ৭১ ভুল করে থাকে তাহলে জামাতের ক্ষমা চাইতে কোনো বাধা থাকবে না, যদি দিয়ে বলেছেন। যাই হোক, এগুলো তার পাণ্ডিত্য, দূরদর্শিতা, মানুষকে হিপনোটাইজ করা এক ধরনের ক্ষমতা নিঃসন্দেহে তার মধ্যে আছে, কিন্তু সেগুলো আস্তে আস্তে খোলাসা হয়ে পড়ছে। যেমন শুক্রবার নাটোরে জামাতের কর্মী সম্মেলনে তিনি কি বক্তব্য দিলেন, হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে, কান এড়িয়ে গেছে। তিনি কি বলছেন, একটা প্যারা বলি, ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিনটি নির্বাচনের তাণ্ডব চালিয়েছে, কথা সত্য। যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন, এটা একটু বিতর্কিত কথা। কারণ আওয়ামী লীগ নিঃসন্দেহে নির্বাচনে বিশ্বাস করেনি, উদার গণতান্ত্রিক নির্বাচনে, তাদেরকে আবার কি জন্য নির্বাচন আনতে হবে? যাই হোক, এটাও বাদ দিলাম। তিনি বলছেন বর্তমান সরকার জরুরি, অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। জনগণ যাকে ভালোবাসবে, যাদের উপর বিশ্বাস আস্থা রাখবে, তাদেরকে এই নির্বাচনের জন্য জয়ী করবে। যাই হোক, মাঝের কথাটি আরেকটু খেয়াল করে শোনা দরকার। বর্তমান সরকার জরুরি, অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। মানে মনে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আর তিনি জামাতের আমির নন, তিনি সরকারের প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টিয়ারিং তার হাতেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন গত কয়েকদিন আগে বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে সংস্কার চাইলে আমরা করবো, না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটি তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যেভাবেই হোক মুখ থেকে বেরিয়ে পড়েছে যে বর্তমান সরকার জরুরি, অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। বাস্তবতা হচ্ছে এটি, সবকিছু জামাতের কথাতে নিয়ন্ত্রিত হচ্ছে এবং তারা এই মুহূর্তে দ্রুত নির্বাচনের দাবি করছে। আমি বরাবরই গত কয়েকটি কন্টেন্টে আমি বলেছি যে এগুলো তাদের স্রেফ আইওয়াশ, তারা দ্রুত নির্বাচন চায় না। যেহেতু দ্রুত নির্বাচনের একটি দাবি সর্বমহল থেকে উঠেছে, সাধারণ মানুষের বর্তমান সরকারের যে সাংঘাতিক একটা সব ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে বা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই জায়গা থেকে মানুষ চায় দ্রুত নির্বাচন। যেহেতু মানুষের পালস বোঝার চেষ্টা করে, কিছু করুক আর না করুক অন্তত বোঝার চেষ্টা করে জামাতে ইসলামী, সেহেতু তারাও বলছে দ্রুত নির্বাচনের প্রয়োজন। এখন কথা হচ্ছে যে অনেকে যদি বলেন যে তাহলে জামাত যদি সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে সরকার, তাহলে সমন্বয়করা কি করছে? আমি নিজেই বলি, সমন্বয়করাও রাষ্ট্র পরিচালনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। তাদের অঙ্গুলি নির্দেশে, তাদের পরামর্শক্রমে সরকারের অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সমন্বয়ক এবং জামাতে ইসলামী দুয়ে মিলে মিশে একাকার সরকারকে সঙ্গে নিয়ে। এবং ছাত্র সমন্বয়কদের যে অধিকাংশই জামাতে ইসলামীর সঙ্গে জড়িত ছিল, জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল, এই কথা তো আর মিথ্যা নয়, এগুলো তো প্রকাশ্যে আসছে ধীরে ধীরে। ছাত্র সমন্বয়কদের অন্যতম ফারজিস আলম গত কয়েকদিন আগে তিনি নিজেও মন্তব্য করলেন ছাত্র শিবিরের সম্মেলনে যে শিবিরের নেতারা বা শিবির অনেক কিছু তাদেরকে সহযোগিতা করেছে, মাঠের আন্দোলন থেকে শুরু করে প্ল্যানিং, শেখ হাসিনাকে নামানোর জন্য যে পূর্ব পরিকল্পনা, সবকিছুতে তারা ছিল, তাতেও কোনো আপত্তি নেই। সমন্বয়কদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ছাত্র শিবির যদি কেউ করে আন্দোলনে অংশ নিয়ে থাকে তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু
সমস্যা তো সেইখানেই 14.5 বছর বা 15.5 বছর 16 বছর আমরা যা দেখেছি আওয়ামী লীগের দুঃশাসনের সবকিছুই গত 5 মাসের মধ্যে ঘুরে ফিরে চলে আসছে। আপত্তি তো সেখানেই। এবং মানুষের ভয়ঙ্কর ভাবনার জায়গাটি এই মুহূর্তে এরকম যে আইএসআই গভীর এক খেলায় মেতে উঠেছে। সঙ্গে আমি অবশ্যই যুক্তরাষ্ট্রের কথা বলবো, আর ভারত তো রয়েছে। আবার একই সঙ্গে সব পক্ষের কথা না বললে অনেকে বলতে পারেন যে ভারতের লেসপেন্সের ডিগ্রি আমরা করছি, ভালো একটা শব্দ পাওয়া গেছে, ভারতের দালালি করছি। ভারতের ষড়যন্ত্র রয়েছে, এদিক তো অস্বীকার করা কিছু নেই। বিষয়টি হচ্ছে যে জামাতে ইসলামী আমির গত 2-3 দিন আগে আরেকটি মন্তব্য করলেন, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশে দেশপ্রেমিক বাহিনী দুটি, একটি সেনাবাহিনী আরেকটি হচ্ছে জামাত। এখন বিষয় হচ্ছে যে এই কথা আমাদের শুনতে হচ্ছে, জামাত দেশপ্রেমিক বাহিনীর একটি, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কে যাব না। সেনাবাহিনী সুশৃঙ্খল বাহিনী, কোনো কাজে অবশ্য তাদের বিতর্ক রয়েছে, তারা যথেষ্ট পরিমাণ বিতর্কিত কর্মকাণ্ড জড়িয়ে রয়েছে, তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, এগুলো অনেক আলোচনা বিষয়, এগুলো নিয়ে নতুন করে কিছু বলতে চায় না, চর্বিত চর্বণ করতে চায় না। বিষয়টা হচ্ছে জামাতে ইসলামী কেন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এই মন্তব্য করলো, সেটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে। এবং 71-এ যে ইতিহাস, সেই ইতিহাস তো মুছে ফেলার চেষ্টা করছে। সেই ইতিহাস মুছে ফেলার জায়গা থেকে জামাত যদি এখন নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করে থাকে, আমি তো অযৌক্তিক কিছু দেখি না, অন্তত রিসেট বাটনের ক্ষেত্রে। এবং কোনো এক সময় হয়তো আমরা শুনতে পাবো জামাতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কোনো এক সময় আমরা শুনতে পাবো জামাতই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। এগুলো অবাক হওয়ার কিছু থাকবে না। এখন তো সব ওলট পালট করে দেওয়া হচ্ছে, রাজনীতির ব্যাকরণ, রাজনীতির অ আ ক খ সব পাল্টে দেওয়া হচ্ছে। নতুন যে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি যে পাঠ্যপুস্তকেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, ইতিহাসের নতুন মহানায়ক আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে, উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মহানায়ক হিসেবে আমাদের সামনে উপস্থাপনের, সেসব জায়গা থেকে এইটুকু এখন এই মুহূর্তে নির্দ্বিধায় বলা যায় জামাত পিছন থেকে সব ধরনের কলকাঠি নাড়ছে। এবং আমাদের ইতিহাস, ঐতিহ্য, চেতনার সব জায়গাটিতে যে প্রচণ্ডভাবে আঘাত আসছে, সব কিছুর সঙ্গে মেলালে আমরা খুব স্বাভাবিকভাবেই সমীকরণের শেষটাতে পৌঁছাতে পারি, সমীকরণ মেলাতে পারি। এটি নিয়ে আতঙ্কের কিছু আছে, অবশ্যই আতঙ্কের কিছু আছে, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আমি অবাক হই না। মূলত একটি কথা আগে প্রায় উচ্চারণ করতাম আপনাদের সামনে, যে কাজটি শেখ হাসিনা করে গেছেন, এর জন্য শেখ হাসিনা দায়ী। গণতন্ত্র হত্যা করেছেন, পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করেছেন, এবং রাষ্ট্রবিজ্ঞানের কথা এটি যে কোথাও কোনো রাষ্ট্রে যদি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেক্ষেত্রে মাথা চারা দিয়ে ওঠে চরমপন্থা। জামাতে ইসলামীর মতন একটি মৌলবাদী দল যদি মাথা চারা দিয়ে ওঠার সুযোগ পায়, সেটা তো অবাক হওয়ার কিছু নেই। আমরা এই যে নতুন ডক্টর ইউনূস সরকার আসার পর, এই সরকার রাজনৈতিক সরকার নয়, তারপর আমরা দেখলাম যে এই সরকার আসার পর একদম শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতারা ঘুরঘুর করে বেরিয়ে আসতেছে, এবং এটা জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে ব্যাপারটা। আজকে একটা চমক হলো কি, যে তারেক জিয়া 4টি চাঁদাবাজির মামলা, যে মামলাগুলো বাতিল করে দিয়েছিল হাইকোর্ট, রাষ্ট্রপক্ষ সেটাতে লিভ টু আপিল করেছে, এবং এটা শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে যে এই যে 4টি মামলা বাতিল করা হয়েছে, এবং সেই রায় সঠিক হয়নি। এবং 2007 সালে এই মামলাগুলো হয়েছিল, চাঁদাবাজির মামলা, গুলশান, কাফরুল, শাহবাগ এবং ধানমন্ডি থানায় এই মামলাগুলো হয়েছিল তারেক জিয়ার বিরুদ্ধে। এখন প্রশ্ন উঠেছে, এই মামলাগুলো রাজনৈতিক কারণে হয়েছিল নাকি এর বাস্তবতা ছিল? এখন হুট করে আমরা দেখলাম যে তারেক জিয়া, খালেদা জিয়া, পিন্টু, বাবর সহ অনেক শীর্ষ সন্ত্রাসীও মুক্তি পেয়ে যাচ্ছেন, বের হয়ে যাচ্ছেন, মামলা খারিজ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় হঠাৎ করে সরকার কি নড়ে চড়ে বসলো নাকি, না আদালতই নড়লো নাকি? যেখানে হাইকোর্ট তারেক জিয়ার মামলা বাতিল করে দিয়েছেন, সেখানে সরকার আপিল করেছে, এটাতে সবাই অবাক হয়েছেন। কেউ কেউ বলছেন যে এটা আইওয়াশ কিনা, সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য, যে না দেখো, হ্যাঁ আমরা কিন্তু বিএনপির পক্ষে কাজ করতেছি না, হ্যাঁ আমরা যথার্থ কাজ করতেছি। সেটাও হইতে পারে। আবার এটাও হইতে পারে যে এটা প্রপারলি মেনটেন হয় নাই, যে রায় হয়েছে সেখানে আইনের কোনো হয়তো ভুল থাকতে পারে। তো এটা নিয়ে হয়তো সরকার আপিল করতে পারে, তো আমরা জানি না ঠিক। কারণ গ্রেনেড হামলা সহ অনেক মামলা থেকেই মুক্তি পেয়েছেন তারেক রহমান, মুক্তি পেয়েছেন খালেদা জিয়াও। হঠাৎ করে এরকম চাঁদাবাজির মামলা খারিজ হওয়ার পরও, বাতিল হওয়ার পরও সরকার কেন আপিল করলেন, এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এখন আমাদের দেশে সরকারের ইচ্ছা অনেক কিছু হয়, আদালতের ইচ্ছায় সবসময় সবকিছু হয় না। আমরা অনেক নাটক দেখছি, জজ মিয়া নাটক, হ্যাঁ সাজাইয়া
তো এখন মানুষের মনে ওই যে একটা ভয় ঢুকছে যে কোনো কিছুই একটু এদিক সেদিক হলে মানুষ চিন্তা করে যে জজ মিয়ার নাটকের পুনরাবৃত্তি কিনা। হ্যাঁ, যে অনেক কিছু আছে যে দেখা যায় একই গল্প সাজায়া, হ্যাঁ, পুলিশ অনেক সময় মামলা করে, মানে কাহিনী একই। তো এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। বিচার বিভাগ স্বাধীন হোক, হ্যাঁ, মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হোক, এটাই মূল কথা। গাজীপুরে আওয়ামী লীগের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ছাড়াতে থানা ঘেরাও করেছে জামাতের নেতাকর্মীরা। আচ্ছা, জামাতও কি তাহলে আইনের শাসন মানছেন না? পুলিশ আইনানুগ পথে যদি অগ্রসর হয়, তাকে যদি গ্রেপ্তার করে, তার নামে যদি মামলা থাকে, তাহলে আদালতে ফেস করবে। থানা ঘেরাও করা কেন? এটা তো সেই আগের কালচার হয়ে গেল। এখন মানে জামাতকে একটু ধারা তো আলাদা, যে জামাত অন্য রাজনৈতিক দলের মতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারাও তো কম না। গত 15 বছরে জামাত কখন চিন্তা করতে পেরেছে যে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বা তাদের অন্য কেউ গ্রেপ্তার করা হবে সমর্থিত, আর তাকে ছাড়ানোর জন্য তারা থানায় ঘেরাও করবে? এখন তারা থানা ঘেরাও করছে কেন? থানা ঘেরাও করছে আওয়ামী লীগের নেতা, কিন্তু হাজির হচ্ছে সেখানে জামাতের নেতা কর্মীরা। বিষয়টা কি? বিষয়টা হলো এই যে বলা হচ্ছে যে 2018 সালের আগে কোনো এক সময় সে আওয়ামী লীগ করতো, কিন্তু পরবর্তীতে সে হচ্ছে জামাত করে। তো আওয়ামী লীগ করে কি জামাত করে, এটা বিষয় নাকি বিষয় হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, পুলিশ মামলা অনুযায়ী কাজ করতে পারবে কিনা। শেষ পর্যন্ত পুলিশ নথি স্বীকার করেনি, কিন্তু বিষয়টা এই যে একটা চাপ তৈরি করা হলো, এটা কেন তৈরি করা হচ্ছে, কি কারণে? মানে এখন যেহেতু আমরা ক্ষমতায় আছি বা ক্ষমতার কাছাকাছি আছি, এই কারণে বিষয়টা একটু ভাববার বিষয়। খবরটা একটু শুনি, পড়ি কি বলছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার রাতে গাজীপুরের জয়দেবপুর থানায় নেতাকর্মীরা জমায়েত হন, তবে শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল শিকদার, 38, তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এখানে রিপোর্টে বলা হচ্ছে তিনি মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মানে এখনো পালায় আছেন, তারা হয়তো কোনো না কোনো ভাবে মানে ভাগাভাগি করে নিচ্ছে তাদেরকে। কেউ জামাত মানে কাউকে কাউকে নিচ্ছে, বিএনপি কাউকে কাউকে নিচ্ছে, এমন হয়তো হতে পারে। কারণ মোটামুটি আওয়ামী লীগ যারা করছে 15 বছরে, তাদের হাতে তো টাকা পয়সা কম নেই। 2023 সালের 8 সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত ও অনুমোদিত 2023 সালে অনুমোদিত যে ওয়ার্ড কমিটি, সেই ওয়ার্ড কমিটির তালিকায় 23 নম্বর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শফিকুল শিকদারের নাম আছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, জয়দেবপুর থানায় করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকা থেকে শফিকুল শিকদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পর শফিকুলকে থানায় নিয়ে গেলে রাত 8টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে হাজির হন জামাতের নেতাকর্মীরা। পরে তাদের মধ্য থেকে কয়েকজন নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসির কাছে গিয়ে গ্রেপ্তার শফিকুলকে তাদের লোক দাবি করে ছেড়ে দেওয়ার তদবির করেন। এ নিয়ে থানায় পুলিশ সদস্য ও জামাতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে জয়দেবপুর থানা ঘেরাও করে অবস্থান নেন জামাতের কয়েকশো নেতাকর্মী। তাদের দাবি নির্দোষ শফিকুল শিকদারকে থানা হেফাজত থেকে মুক্তি দিতে হবে। এই বিষয়ে গাজীপুর জেলা জামাতের ইসলামিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোস্তাফিজুর রহমান বলছেন, গ্রেপ্তার শফিকুল শিকদার 2018 সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। 2018 সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। পরে তিনি জামাতের ফর্ম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি আরো বলেন, অন্য একটি দলের নেতারা তাকে দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তার মানে বিএনপির কথা একটু বলছে যে মানে আমাদের দলে আসুন। হ্যাঁ, এখন যেহেতু তিনি আসছিলেন না, সেই কারণে তারা পুলিশকে ধরাই দিয়েছে। এটা মানে বিএনপির দিকে সম্ভবত ইঙ্গিত, যেই কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামাতের নেতাকর্মীরা থানায় গিয়েছিলেন। থানার ওসি বলছেন যে তার নামে নিয়মিত মামলা আছে। জামাতের নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তাকে ছাড়া হয়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কি আশ্চর্য ব্যাপার! এখন আওয়ামী লীগ নেতাকর্মীরা মানে ভাগ বাটোয়ারা, হ্যাঁ, এই নিয়ে কামড়াকামড়ি সম্ভবত তৃণমূল পর্যায়ে জামাত এবং বিএনপির মধ্যে। কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।